হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শুরু করব মেডিকেল এবং সার্জিক্যাল নার্সিং যে সাবজেক্ট রয়েছে সেখানকার একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আপার জিআইটি ব্লিডিং। আপার জিআইটি ব্লিডিং, ওকে। তো প্রথমেই বলে দিচ্ছি, আমার যে ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে সবাইকে স্বাগতম এবং সকলকে আমি শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, যাতে তোমার বন্ধুবান্ধবরাও এই ভিডিওগুলো দেখতে পারে। যাই হোক, আমরা শুরু করি। ফার্স্টেই এই আমরা জানবো যে আসলে আপার জিআইটি ট্র্যাক্ট ব্লিডিং বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়। তো আমরা এখানে দেখো, এখানে সবার প্রথমে বলা আছে যে ডিফাইন হেমাটেমেসিস। তো আমরা ফার্স্ট ইয়ারে অলরেডি এটা পড়ে আসছি, যে হেমাটেমেসিস কাকে বলে অ্যান্ড মেলানা কাকে বলে। তারপরেও আমরা যদি একটু বলার চেষ্টা করি যে হেমাটেমেসিস অ্যান্ড মেলানা আসলে কি, ঠিক আছে। তো দেখো, যদি যদি আমাদের যে স্টোমাক রয়েছে, এই স্টোমাকের আমাদের এই স্টোমাকের মধ্যে যদি কোনো কারণে ব্লিডিং হয়, এই জায়গার মধ্যে কোনো যদি ব্লিডিং হয় এবং এই ব্লিডিং অংশটুকু, ব্লিডিংটা যদি কোনো কারণে ভমিটের সাথে বের হয়, আমাদের বমির সাথে যদি এই ব্লিডিংটা হয়, তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে হেমাটেমেসিস। তো এখানকার যে যে ইয়াটা বলা আছে, যে ডেফিনেশনটা এখানে বলা আছে, সেই ডেফিনেশনটা হলো যে হেমাটেমেসিস মিনস দ্য ভমিটিং অফ ব্লাড, ইট ইজ রেড উইথ ক্লটস when the bleeding is rapid and profuse, it is black when the bleeding is less severe। ঠিক আছে, হেমাটেমেসিস কি? ভমিটিং অফ ব্লাড, এটা হচ্ছে মেইন কথা, ভমিটিং অফ ব্লাড। হেমাটেমেসিস ইজ ভমিটিং অফ ব্লাড, ব্লাডের বমির সাথে কি হবে? ব্লাড আসবে। ইট ইজ রেড উইথ ক্লটস হোয়েন ব্লিডিং ইজ র্যাপিড, যখন হচ্ছে এই রক্তটা হচ্ছে লাল রঙের হবে, রক্তটা কি হবে? লাল রঙের হবে এবং রক্তটা হচ্ছে র্যাপিড হবে। যখন ব্লিডিংটা র্যাপিড হবে তখনই ব্লাডটা লাল রঙের হবে। অ্যান্ড প্রফিউজ প্রফিউজ ইট ইজ ব্ল্যাক হোয়েন দ্য ব্লিডিং ইজ লেস সিভিয়ার। ঠিক আছে, যখন আমরা হচ্ছে কফি গ্রাউন্ড কালারের আমরা হচ্ছে এই ক্লটটা দেখতে পারবো, রক্তটা দেখতে পারবো, যখন ব্লাড আমরা হচ্ছে লেস সিভিয়ার হবে, যখন হচ্ছে ব্লিডিংটা অল্প হবে তখন। ঠিক আছে, এটা হচ্ছে হেমাটেমেসিস। তবে আমাদের পরীক্ষার হলে আমাদেরকে, ভাইবার হলে আমাদেরকে অবশ্যই শুধুমাত্র এটুকু বললে ইনশাল্লাহ হবে যে হেমাটেমেসিস হেমাটেমেসিস মিনস দ্য ভমিটিং অফ ব্লাড, এটুকু বললেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, যে এরপরে আমরা আসি মেলেনা। মেলেনা কি? মেলেনা হলো হচ্ছে মেলেনা ইজ দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব দ্য প্যাসেজ অফ ব্ল্যাক ট্যালি স্টুল কন্টেইনিং অল্টার্ড ব্লাড। ঠিক আছে, যখন হচ্ছে বলতে আমরা বুঝবো যে যদি আমাদের যে স্টুলের সাথে যদি ব্লাড পাস হয়, তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো যে মেলেনা। ঠিক আছে, তাহলে মেলেনা ইজ এ টার্ম ইউজ টু ডিসক্রাইব দ্য passes of black tarry stool containing altered blood. Okay, what are the common causes of upper GIT bleeding? আপার জিআইটি ব্লিডিং এর কি কি কজ হতে পারে? তোমরা বলো যে আপার জিআইটি ব্লিডিং এর কি কি কজ হতে পারে। ব্লিডিং এর কজ হতে পারে আমাদের এক নাম্বার হচ্ছে, এখানে দেখো লেখা আছে যে কজেস অফ আপার জিআইটি ব্লিডিং হচ্ছে ব্লিডিং পেপটিক আলসার, এখানে দেখো আমরা বেশ কিছু ছবি এখানে জেনারেট করেছি, যে এই ছবিগুলোতে দেখানো যাচ্ছে যে আমাদের ইন্টেস্টাইন অথবা স্টোমাক এর ভিতরে যে ক্যান্সার ডেভেলপ করেছে, এখানে গ্যাস্ট্রিক ইউরেশিয়ন্স, হ্যাঁ, ইউরেশিয়ন্স আছে এখানে, তারপরে ভাস্কুলার ম্যালফরমেশন আছে, হ্যাঁ, এখানে ভাস্কুলার ম্যালফরমেশন আছে। তো সব মিলিয়ে তোমার হচ্ছে বিভিন্ন কারণে আমাদের যে স্টমাকের ভিতরে বা ইসোফাগাসের ভিতরে আমাদের ব্লিডিং হতে পারে, ডিউডেনামের ভিতরে ব্লিডিং হতে পারে। ঠিক আছে, প্রথমে আসে যে ব্লিডিং পেপটিক আলসার। প্রথমে আসবো ব্লিডিং পেপটিক আলসার, যেমন আমাদের হচ্ছে এখানে আলসারেশন হতে পারে, আমাদের যে স্টমাক রয়েছে সে স্টমাকের ভিতরে আলসারেশন হতে পারে। লেট মি চেঞ্জ দ্য কালার। ওকে, এখানে আমরা স্টমাকের ভিতরে, এখানে স্টমাক, এই স্টমাকের ভিতরে
যে কোনো কারণে ব্লিডিং আলসার হতে পারে, ব্লিডিং পেপটিক আলসার, এটা গ্যাস্ট্রিক আলসার হতে পারে অথবা ডিওডেনাল আলসার হতে পারে। ডিওডেনাম কোথা থেকে শুরু, এই যে এই জায়গাটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, পাইলোরিক পাইলোরিক ক্যানেল, পাইলোরাস যে জায়গায় শেষ হয়েছে সেখান থেকে আমাদের নতুন করে একটা পার্ট শুরু হয় স্মল ইন্টেস্টাইনের, সেই স্মল ইন্টেস্টাইনের এই পার্টটা হচ্ছে ডিওডেনাম। তো আমাদের হচ্ছে আলসারটা জেনারেট করতে পারে কোথায়, গ্যাস্ট্রিক আলসার, অর্থাৎ আমাদের স্টমাকের ভিতরে এই সব জায়গায়, আমাদের যে অ্যান্ট্রাম আছে এই জায়গায়, অথবা আমাদের কার্ডিয়াক পার্টের এখানে, হ্যাঁ, লেজার কার্ভেচারের এখানে, এইসব জায়গায়, পাইলোরাসের এই জায়গায়। তো এইসব জায়গার মধ্যে আমাদের কি হতে পারে, আমাদের আলসারেশন হতে পারে। এই কারণে হচ্ছে আমাদের ব্লিডিং পেপটিক আলসার হতে পারে, অথবা আমাদের কোথায় হতে পারে, এই যে ডিওডেনামের ভিতরে আমাদের আলসারটা হতে পারে। ঠিক আছে, তো এইভাবে, তো আমরা যেটা বলছিলাম যে এখানে এটা হচ্ছে স্টমাক, স্টমাকের মধ্যে এখানে আমাদের এই ডিওডেনামের মধ্যে হতে পারে, অথবা আমাদের এই পুরো স্টমাকের যে কোনো জায়গায় আলসারটা হতে পারে। এই অবস্থায় হলে আমরা এটাকে কি বলবো, হচ্ছে ব্লিডিং পেপটিক আলসার। ওকে, আলসারেশনটা তোমরা, আলসার মানে হচ্ছে ঘা, ঠিক আছে, নর্মাল বাংলায় আলসার মানে হচ্ছে ঘা। এরপরে হচ্ছে আসো গ্যাস্ট্রিক ইরোশিয়ন। গ্যাস্ট্রিক ইরোশিয়ন মানে হচ্ছে পেটের ভিতরে আমাদের যে মিউকাস, আমাদের স্টমাকের ভিতরে যে মিউকাস মেমব্রেন রয়েছে, সেই মিউকাস মেমব্রেনটা কোনো কারণে যদি ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো অ্যাসিডের কারণে হোক, কোনো ধরনের বাহির থেকে কোনো ক্ষয়কারক পদার্থ যদি আমাদের পেটের ভিতরে যায়, সে কারণে যদি আমাদের পেটের ভিতরে কোনো কারণে কি হয়, যদি ক্ষয় হয়ে যায়, আমাদের মিউকাস লেয়ারটা ক্ষয় হয়ে যায়, সেখান থেকে ব্লিডিং হতে পারে। যেমন এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে গ্যাস্ট্রিক ইরোশিয়ন। ঠিক আছে, এখানে দেখো এখানে সাদা সাদা যে অংশগুলো আছে, এই জায়গাগুলোর গোড়াগুলো থেকে কি হচ্ছে, ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, এখান থেকে ব্লিডিং হচ্ছে, তো এই কারণেও হতে পারে। রাপচার অফ ইসোফেজিয়াল ভ্যারিসেস। ইসোফেজিয়াল ভ্যারিসেস কি, ইসোফেজিয়াল ভ্যারিসেস হলো যে এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, ইসোফেজিয়াল ভ্যারিসেস হলো যদি কোনো কারণে আমাদের যে ইসোফেগাস আছে, খাদ্যনালী আছে, সেই খাদ্যনালীর ভিতরে, এই জায়গাটা তোমরা একটু লক্ষ্য করো, যে ইসোফেগাসের মানে এখানে বেশ কিছু দেখা যায় ভেইন দেখা যাচ্ছে, এই যে ব্লু কালারের যে ভেইনগুলো রয়েছে, এই ব্লু কালারের ভেইনগুলো এখান থেকে কোনো কারণে রাপচার হয়ে গেছে। ঠিক আছে, ভাস্কুলার ম্যালফরমেশনের কারণে বা অন্য যে কোনো কারণে এই ভেইনগুলোর যে প্রাচীরগুলো, সেই প্রাচীরগুলো কি হয়ে গেছে, রাপচার হয়ে গেছে। রাপচার হয়ে এখান থেকে প্রচুর পরিমাণে প্রফিউজ ব্লিডিং শুরু হয়ে গেছে। তো এই জায়গাটা, এখান থেকেও আমাদের কি হতে পারে, ব্লিডিং পেপটিক আলসার, মানে এখান থেকে আমাদের ব্লিডিং হতে পারে। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে ভাস্কুলার ম্যালফরমেশন। ভাস্কুলার ম্যালফরমেশনটা কি, যদি কোনো কারণে কথার কথা, এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটু দেখো, এই যে এখানে আমাদের যে মিউকাস লেয়ার আছে, মিউকাস লেয়ারের মধ্যে বেশ কিছু ভেইন এখানে দেখা যাচ্ছে, যে ভেইনের প্রাচীরগুলো ফেটে এখান থেকে ব্লিডিং হচ্ছে। ওকে, বিষয়টা যদি আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, যে দেখো, যে কথার কথা, এই অংশটা হচ্ছে আমাদের পাকস্থলীর লেয়ার। ওকে, আমরা এটা হচ্ছে আমাদের স্টমাক, স্টমাকের মধ্যে লেয়ার আমরা অ্যাড করলাম। কথার কথা, এটা হচ্ছে একটা স্টমাকের লেয়ার, পুরুত্ব। ঠিক আছে, ওকে। তো এখানে এটা হচ্ছে স্টমাকের ভিতরের দিকের লেয়ার, এটা হচ্ছে বাহিরের দিকের লেয়ার। তো স্টমাকের ভিতরের দিকে আমাদের কি থাকে, মিউকাস লেয়ার, তাই না? আমাদের স্টমাকের ভিতরের দিকে কি থাকে, মিউকাস লেয়ার। এরপরে থাকে সাব মিউকাস লেয়ার, এরপরে থাকে মাস্কুলার লেয়ার, এরপরে থাকে সেরোসা লেয়ার। তো আমাদের মুখ থেকে শুরু করে একদম পায়ুপথ পর্যন্ত, ঠিক আছে, মুখ থেকে শুরু করে একদম পায়ুপথ পর্যন্ত সবগুলোতে আমাদের 4টা লেয়ার, তাহলে 4 লেয়ার্স। ঠিক আছে, 4 লেয়ার্স। এক নাম্বার কি, মিউকাস লেয়ার, আর 2 নাম্বার হচ্ছে সাব মিউকাস লেয়ার, এরপরে 3 নাম্বার হচ্ছে মাস্কুলার লেয়ার, এরপরে 4 নাম্বার হলো সেরোসা লেয়ার। ঠিক আছে, তো আমাদের এই যে মিউকাস লেয়ার আছে, তা আমরা জানি যে এইখানে যদি মিউকাস লেয়ার থেকে থাকে এই জায়গাটাতে, তাহলে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আমি ভালো বোঝাতে পারবো। ওকে, এখানে এই যে এখানকার যে লেয়ার আছে, তো আমাদের কথার কথা, একটা ভেইন একটু নিচের দিকে, অর্থাৎ মাস্কুলার লেয়ারের দিকে একটা ভেইন বা আর্টারি, ক্যাপিলারিগুলো এখানে আছে। ঠিক আছে,
তো কোনো কারণে ভাস্কুলার ম্যালফরমেশনের কারণে কি হয়, ভেইনগুলো যদি আমাদের এভাবে উপরের দিকে একটু আসতে পারে, নিচের দিকে চলে যেতে পারে, এখান থেকে একটা ভেইনের প্রাচীরের মধ্যে এরকম, এটা একটা ভেইন বা আর্টারির প্রাচীর, কথার কথা, এটা আমাদের একটা ভেইনের প্রাচীর। তো ভেইনের প্রাচীরটা সাধারণত কথার কথায় যে এরকম একটু মোটা পুরুত্ব হওয়া কথা ছিল, কিন্তু সেরকম পুরুত্ব না হয়ে ভেইনের প্রাচীরটা কি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। হওয়ার কথা ছিল এত মোটা, কিন্তু হয়ে গেছে কীরকম, হয়ে গেছে হচ্ছে খুবই পাতলা একটা লেয়ার হয়ে গেছে। এটা জন্মগতভাবেই কারো ডেভেলপ করতে পারে, ঠিক আছে। তো যদি থাকার কথা এরকম, কিন্তু আছে কীরকম, এরকম, সেক্ষেত্রে কি হয়, যদি এই ভেসেলটার ভিতরে, এই ভেসেলটার ভিতর দিয়ে যখন ব্লাড উচ্চ রক্ত মানে চাপ, যখন রক্ত যখন হাই ফ্লোতে পরিবাহিত হবে, তখন কি হবে, এই যে প্রাচীরটা খুব ইজিলি ফেটে যাবে। ইজিলি যদি ফেটে যায় তাহলে এইখান থেকে ব্লিডিং শুরু হয়ে যাবে। ঠিক তেমনি, অর্থাৎ আমাদের এখানে যদি কোনো কারণে ভেইন বা আমাদের ক্যাপিলারিগুলো যে থাকে এখানকার মধ্যে, চারটা লেয়ারের মধ্যে যে ক্যাপিলারিগুলো থাকে আমাদের ইন্টেস্টাইনে, সেই ক্যাপিলারিগুলো প্রাচীরগুলো যদি পাতলা হয়ে যায় এবং খুব ইজিলি যদি সেখান থেকে ব্লাড বের হয়ে যায়, তাহলে সেই সিচুয়েশনটা হলেও আমাদের কী হতে পারে, ব্লিডিং পরবর্তীতে আলসার হবেই, তবে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিংয়ের কাতারে পড়বে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সহজ একটা বিষয় বুঝলাম, সেটা হচ্ছে যে ভাস্কুলার ম্যালফরমেশন মানে হচ্ছে যে আমাদের ভেসেলগুলো যেমন থাকার কথা ছিল তেমন সেখানে নেই, তাই তো। ভেসেলগুলো যেমন থাকার কথা ছিল তেমন নেই। যেমন আমি এটা অলরেডি বুঝিয়েছি তোমাদেরকে যে ভেইনের প্রাচীর যেরকম মোটা থাকার কথা ছিল সেরকম মোটা না থেকে কি হয়ে গেছে, ভেইনের প্রাচীরগুলো পাতলা হয়ে গেছে, ঠিক আছে। কথার কথা এইরকম পাতলা হয়ে গেছে। তো ইজিলি এটা রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে কি হয়, ইজিলি রাপচার হয়ে যায় এবং আমাদের ব্লিডিং শুরু হয়ে যায়। এটাকে বলা হয় ভাস্কুলার ম্যালফরমেশন। এরপরে আছে ম্যালোরি ওয়েসিস টিয়ার। ম্যালোরি ওয়েসিস টিয়ার হলো কি, যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল ইনটেক করে, ঠিক আছে, যারা অ্যালকোহল, তাহলে ম্যালোরি ওয়েসিস টিয়ারের সাথে কার সম্পর্ক, অ্যালকোহলের সম্পর্ক, ঠিক আছে। ম্যালোরি ওয়েসিস টিয়ারের সাথে কার সম্পর্ক, অ্যালকোহলের সম্পর্ক। এখানে আমরা দেখি, ছবি এখানে আছে ম্যালোরি ওয়েসিস টিয়ার, দেখো এই যেখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে এই যে কিছু দেখো, একটা আমাদের পেটের ভিতরে, ইন্টেস্টাইনের ভিতরে এরকম কিছু একটা চেরা চেরা একটা কাটা দাগের মতো দেখতে পাচ্ছ, এখান থেকে ব্লিডিং হচ্ছে। তো যারা অ্যালকোহলিজম, যাদের মধ্যে অ্যালকোহল ইনটেক করার একটা নেশা আছে, তারা দীর্ঘদিন যাবত অ্যালকোহল ইনটেক করার কারণে এই যে জায়গাটার মধ্যে একটা চেরা চেরা দাগের মতো হয়ে যায় এবং এখান থেকে ব্লিডিং হতে থাকে, এটাকে বলা হয় ম্যালোরি ওয়েসিস টিয়ার। ওকে, এটা হচ্ছে একটা কজ। যাই হোক, এবার দেখো, এবার আমরা আসবো ক্যান্সার অফ স্টোমাক অ্যান্ড ইসোফেগাস। ক্যান্সার অফ স্টোমাক অর ইসোফেগাস, যদি কোনো কারণে আমাদের ক্যান্সার ডেভেলপ করে, ঠিক আছে। তাহলে ক্যান্সার কি, ক্যান্সার হচ্ছে প্রথমে হচ্ছে টিউমার, পরবর্তীতে হচ্ছে কি, ক্যান্সার, তাই তো। তো এখানে আমরা দেখো, এখানে একটা ছবি আমাদের আছে, যে ক্যান্সারের ছবি। এখানে কি হয়েছে দেখো, এটা হচ্ছে প্রবাবলি এটা হচ্ছে একটা ইসোফেগাস, ওকে, এটা একটা ইসোফেগাস। এই ইসোফেগাসের মধ্যে আমাদের এখানে ক্যান্সার ডেভেলপ করেছে। এই যেখানে ছোট 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 দানার মতো যে উঁচু অংশ দেখতে পাচ্ছ, এই যে দানার মতো উঁচু অংশটা এখানে, এইখানকার এই অংশগুলো হচ্ছে টিউমার, এখান থেকে ধীরে ধীরে ক্যান্সার ডেভেলপ করেছে। ইসোফেজিয়াল ক্যান্সার বা স্টমাক ক্যান্সার বা ইন্টেস্টিনাল ক্যান্সার, যেটাই হোক না কেন, ডেভেলপ করেছে এবং ক্যান্সার হওয়ার কারণে এই জায়গাগুলো থেকে ব্লিডিং শুরু হয়েছে, ঠিক আছে, ব্লিডিং শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা বলতে পারি ক্যান্সার অফ দ্য স্টোমাক অর ইসোফেগাস, হুইচ ইজ অলসো এ কজ অফ কি, আপার জিআইটি ব্লিডিং, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে বেশ অনেকগুলো জিনিস পড়লাম। এক নাম্বার এখান থেকে পড়লাম হলো যে আমরা একটু, ওকে, এখান থেকে আমরা পড়লাম এক নাম্বার, সেটা হচ্ছে কজেস অফ আপার জিআইটি ব্লিডিং, তাই না। তো তারপরে এখানে আমরা বললাম ব্লিডিং পেপটিক আলসার, যেখানে আমাদের আছে গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার, এরপরে হচ্ছে গ্যাস্ট্রিক ইউরেশন, তারপরে আছে রাপচার অফ দ্য ইসোফেজিয়াল ভ্যারাইসিস, তারপরে আছে ইসোফেজাইটিস, তারপরে আছে ভাস্কুলার ম্যালফরমেশন, তারপরে ম্যালোরিওসিস টিয়ার, অ্যান্ড 8 নাম্বার হলো ক্যান্সার অফ দ্য স্টোমাক অর ইসোফেগাস। ওকে, তো এখন
আমরা যেটা একটু রিভাইজ করে নিই যে ব্লিডিং পেপটিক আলসারটা কি। ব্লিডিং পেপটিক আলসারটা হলো যে গ্যাস্ট্রিক স্টমাকের মধ্যে আলসার অথবা ডিওডেনামের মধ্যে আলসার হলে সেটা হচ্ছে ব্লিডিং পেপটিক আলসার ডেভেলপ করতে পারে, তাই তো। আচ্ছা, ব্লিডিং পেপটিক আলসার ডেভেলপ করে এরপরে আছে গ্যাস্ট্রিকুলেশন, অর্থাৎ স্টমাকের মধ্যে ক্ষয় হবে, তাই তো। স্টমাকের মধ্যে কি হবে, ক্ষয় হয়ে যাবে। এরপরে হচ্ছে রাপচার অফ দ্য ইসোফেজিয়াল ভ্যারাইসিস, মানে আমাদের যে ইসোফেগাস আছে সেই ইসোফেগাসটা, ইসোফেগাসের মধ্যে কিছু ভেইনগুলো থেকে ব্লিডিং হওয়া শুরু করবে, ঠিক আছে, ইসোফেজিয়াল ভ্যারাইসিস। এরপরে আমাদের আসবে হচ্ছে ইসোফ্যাজাইটিস, মানে ইসোফেগাসের মধ্যে যদি কোনো কারণে ইসোফ্যাজাইটিস হয়, অর্থাৎ ইনফ্লামেশন ইন দ্য ইসোফেগাস। এরপর হচ্ছে ভাস্কুলার ম্যালফরমেশন, মানে হলো যে কোনো কারণে ইসোফেগাস বা স্টমাকের ভিতরে কোনো ভেইনের যেরকম থাকার কথা সেরকম নেই, একটু পাতলা হয়ে গেছে, সেখান থেকে ইজিলি ব্লাড রাপচার হয়ে ব্লিডিং হচ্ছে, সেই জায়গাটা ভাস্কুলার ম্যালফরমেশন। এরপর আছে ম্যালোরিওসিস টিয়ার, যারা অ্যালকোহল ইনটেক করে তাদের ক্ষেত্রে পেটের ভিতরে আমাদের ম্যালোরিওসিস টিয়ার ডেভেলপ করে, হুইচ ইজ এ কজ অফ আপার জিআইটি ব্লিডিং। অ্যান্ড দেন দ্য ক্যান্সার অফ দ্য স্টমাক অর ইসোফেগাস, ঠিক আছে। ক্যান্সার অফ দ্য স্টমাক অর ইসোফেগাস মানে হলো যে স্টোমাক এবং ইসোফেগাসের মধ্যে যদি ক্যান্সার হয়। ওকে, তাহলে আমরা অনেক বিস্তারিত পড়ার চেষ্টা করলাম। এরপরে আমরা বেশ কিছু আমরা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, আছে আমাদের পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসবে এটা আমরা একটু দেখবো। এখানে আমাদের অনেকগুলো কোশ্চেন আমি দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো, হাউ ইউ উইল ম্যানেজ এ কেস অফ আপার জিআইটি ব্লিডিং। তোমাদের কম বেশি তোমাদের সকলেরই এরকম তোমরা দেখবে পরীক্ষার হলে, ঠিক আছে, যে এখানে এই ধরনের কিছু প্রশ্ন আসবেই। লেট মি চুজ বেটার কালার। ওকে, এখানে দেখো আমাদের এখানে কাজ আছে ম্যানেজ অফ এ কেস অফ অ্যাকিউট আপার জিআইটি ব্লিডিং। তোমার যদি একটা আপার জিআইটি ব্লিডিং এর পেশেন্ট আছে, সেটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে। এরপর আছে ইভ্যালুয়েট দ্য ক্লিনিক্যালি অ্যান্ড ইনভেস্টিগেশনালি এ পেশেন্ট অফ জিআইটি হেমোরেজ। যদি একটা পেশেন্ট আসে যার হচ্ছে কী কী ইনভেস্টিগেশন এবং কী কী কীভাবে তুমি ইভ্যালুয়েট করবে সেই পেশেন্টকে। এরপরে প্রশ্ন আসছে, দেখো, হোয়াট হিস্টোরি ইউ উইল টেক, কী কী হিস্টোরি তুমি নিবে তোমার হচ্ছে পেশেন্টের জন্য আপার জিআইটি ব্লিডিংয়ের ক্ষেত্রে। ওকে, এরকম আমাদের বেশ অনেকগুলো তোমার হচ্ছে আমাদের অপশন আছে এখানে। এরপরে দেখো কিছু কেস বেস প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, কেস বেস প্রশ্ন এখানে দেখো লেখা আছে এ 50 years old পেশেন্ট উইথ হেমাটেমিসিস অ্যান্ড মেলেনা। এরপরে আছে রাইট ডাউন এ সাইন ইউ লুক ফর টু ফাইন্ড আউট দিস কেস, হাউ ইড ইউ ম্যানেজ হিম, তুমি কীভাবে তাকে ম্যানেজ করবে। এরপরে দেখো আছে এ 50 years old ফিমেল পেশেন্ট উইথ হেমাটেমিসিস অ্যান্ড মেলেনা ফর 1 day, একদিন থেকে তার হেমাটেমিসিস অ্যান্ড মেলেনা আছে, হাউ ইউ উইল ম্যানেজ দিস কেস। এই ধরনের বেশ ধরনের কিছু প্রশ্ন আসতে পারে, আমরা এটাকে বিভিন্নভাবে দেখব। ওকে, ওকে, এবার দেখো আমরা ম্যানেজমেন্ট অফ আপার জিআইটি ব্লিডিং কিভাবে দেখব, হেমাটেমিসিস অ্যান্ড মেলানা আমরা কিভাবে দেখব। 1 নাম্বার, তোমরা কি কি হিস্টোরি নিবা, ঠিক আছে। কি কি হিস্টোরি, এটা হচ্ছে হিস্টোরি। আমাদের বেশ কিছু জিনিস নার্সিং প্রসেস অনুযায়ী লিখতে হবে, পুরো ম্যানেজমেন্টটা, মেডিকেল ম্যানেজমেন্টটা আমাদের নার্সিং প্রসেস অনুযায়ী লিখতে হবে। 1 নাম্বার হচ্ছে অ্যাসেসমেন্ট, নার্সিং প্রসেসের যে 5টা ধাপ রয়েছে সেই অনুযায়ী লিখতে হবে, AWS EWS ME NT অ্যাসেসমেন্ট। 2 নাম্বার লিখবে তোমার হচ্ছে ডায়াগনোসিস, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে প্ল্যানিং। এরপরে 4 নাম্বার হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এরপরে 5 নাম্বার হচ্ছে ইভ্যালুয়েশন। এই 5ভাবে আমরা হচ্ছে পুরো ম্যানেজমেন্টটা আমরা লিখবো। তাহলে কিভাবে লিখবো। 1 নাম্বার দেখো, হিস্টোরি অফ NSAID
ইনটেক, ঠিক আছে। এক্সাম্পল অ্যাসপিরিন, আমরা যাদের এই যে পেশেন্টটা আসবে সেই পেশেন্টটার অ্যাকচুয়ালি তার এনএসএআইডি ইনটেকের হিস্ট্রি আছে কিনা, ঠিক আছে, সে হচ্ছে ন্যাপ্রোক্সেন খায় কিনা, অ্যাসপিরিন খায় কিনা, এই বিষয়গুলো আমরা দেখব। যদি সে থাকে তাহলে, যদি তার এই হিস্ট্রি থাকে, তার ওষুধের যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রিগুলো যদি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে তার আসলে কি হয়েছে। গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা আছে, তার পেপটিক আলসার ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে তার হচ্ছে ব্লিডিংটা হচ্ছে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এখানে আমরা দেখব যে প্রিভিয়াস হিস্টোরি অফ জন্ডিস অ্যান্ড লিভার ডিজিজ। প্রিভিয়াস হিস্টোরি অফ জন্ডিস অ্যান্ড লিভার ডিজিজ, তার কোনো লিভারে কোনো সমস্যা আছে কিনা, তার শরীরের মধ্যে কোথাও লিভার ডিজিজের কোনো সাইন আছে কিনা। যেমন কী ধরনের সাইন আসতে পারে, যেমন আমাদের এখানে যদি আমরা ছবিটা নিচে দেখবো, আমাদের স্পাইডার নাভির ইয়ে আছে কিনা, তার বমি বমি ভাব, তার জন্ডিস আছে কিনা, তার অন্যান্য লিভারের কোনো সে ওষুধ খায় কিনা, লিভার ফাংশন টেস্টের রিপোর্ট আছে কিনা, এই ধরনের আমরা বেশ কিছু জিনিস এখানে আমরা দেখব। ওকে, তারপরে জন্ডিস অ্যান্ড লিভার ডিজিজ গেল। এরপরে আসো অ্যালকোহল ইনটেক। যে ব্যক্তি, তুমি যে পেশেন্টকে নিয়ে তুমি ডিল করছো, সেই পেশেন্টটার হচ্ছে অ্যালকোহল ইনটেকের হিস্টোরি আছে কিনা। যদি অ্যালকোহল ইনটেকের হিস্টোরি থাকে, পেশেন্টের প্রাইভেসি মেনটেন করে তুমি জিজ্ঞাসা করবে। তখন অ্যালকোহল ইনটেকের হিস্টোরি থাকলে অবশ্যই তার ম্যালেরিয়া এসএসটিআর এর কারণে কি হচ্ছে, ব্লিডিং হয়েছে। এটা আমরা অলরেডি উপরে পড়াশোনা করেছি এটা নিয়ে। এরপরে দেখো হিস্টোরি অফ ওয়েট লস, তার হচ্ছে এবং অ্যাবডোমিনাল লাম্প, যদি তার হুট করে 1 মাসের মধ্যে বেশ অনেক ওজন কমে গিয়েছে, এরকম যদি হিস্টোরি থাকে, তাহলে আমরা এটাকে বলবো কি, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কারণ তার হচ্ছে অ্যাবডোমিনাল লাম্প, পেটের মধ্যে কিছু লাম্প দেখা যাচ্ছে, আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে পেশেন্ট হচ্ছে ওয়েট লসের হিস্টোরি আছে এবং তার ব্লিডিং পেপটিক আলসার আছে। ব্লিডিং পেপটিক আলসার বলতে তার আপার জিআইটি ব্লিডিংয়ের হিস্টোরি আছে, তার মানে বুঝতে হবে তার চান্স আছে কার্সিনোমা অফ দ্য স্টোমাক। এটা ইউজুয়ালি এটা হচ্ছে ইল্ডার পেশেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, ইল্ডার পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা দেখব। ওকে, এরপরে আমরা আসবো কালার, স্মেল অ্যান্ড কনসিস্টেন্সি অফ স্টুল। তার যে মল, তার যে ডিফিকেশন প্রসেস, এই ডিফিকেশন প্রসেসে আমরা দেখব যে তার ফিসেসের মধ্যে তার হচ্ছে কি ধরনের ফিসেস সে আউটপুট দিচ্ছে। যেমন তার স্টুলের কালার কি, ঠিক আছে, যদি কালার কালচে একদম কালো বর্ণের হয়, বা হচ্ছে চকলেট কালারের হয়, এই ক্ষেত্রে এই ধরনের কালার যদি হয়, সেক্ষেত্রে কফি ব্ল্যাক টাইপের যদি কালার হয়, তাহলে বুঝতে হবে যে তার ইন্টেস্টাইনের মধ্যে ব্লিডিং হচ্ছে, এবং সেটা কতদিন থেকে হচ্ছে, সেটার স্মেল কেমন, এই বিষয়গুলো পেশেন্টের কাছে হিস্ট্রি নিতে হবে। এরপরে আসা হচ্ছে এজ অফ দ্য পেশেন্ট। যদি পেশেন্টের বয়স বেশি হয়, সেক্ষেত্রে আমরা এটা কার্সিনোমা সাসপেক্ট করব যে পেশেন্টের কার্সিনোমা হয়েছে পেটের ভিতরে। এরপর আসে ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যাসেসমেন্ট। আমরা কিভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট করব, ঠিক আছে। আচ্ছা, যে পেশেন্টটা আমাদের এখানে আসছে, সেই পেশেন্টটার অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা একটা পেজ এখানে নিয়ে নিই। দেখো এখানে এখানে আমরা দেখো 1 নম্বর হচ্ছে এখানে আছে যে ফিচার অফ শক, তাই তো। ফিচার অফ শক কি কি, আমাদের প্যালোর থাকবে, কোল্ড পেরিফেরিস, হ্যাঁ, তার যে হাতের আঙ্গুলগুলো আছে, সেই হাতের আঙ্গুলগুলো ঠান্ডা থাকবে, ঠিক আছে, পেরিফেরি, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, এগুলো ঠান্ডা থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, বেশি পরিমাণে হার্ট রেট। কারণ কি, তার শরীরে ব্লিডিংয়ের কারণে, BLEEDING, ব্লিডিং। একটা মানুষের যদি ব্লিডিং হয়, তাহলে ব্লিডিং হলে কি হবে, তার শরীরে ব্লাড কমতেছে, তাই না, ব্লাড কাউন্ট কি হচ্ছে, কমতেছে। ব্লাড কাউন্ট কম মানে তার শরীরের মধ্যে যে জায়গায় অক্সিজেন পাওয়া দরকার, সেই জায়গায় অক্সিজেন পাচ্ছে না। তার মানে ব্রেন থেকে ইনস্ট্রাকশন বেশি আসতেছে, যে ব্রেন থেকে ইনস্ট্রাকশন তোমাকে দিচ্ছে যে তুমি আমাকে ব্লাড সাপ্লাই দাও, বডি বলতেছে আমাকে ব্লাড সাপ্লাই দাও। তখন কি হচ্ছে, হৃৎপিণ্ড, আমাদের যে হার্ট, সেটা বারবার পাম্প করছে এবং আমাদের ব্লাড সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের পেপটিক আলসার থাকার কারণে, ব্লিডিং পেপটিক আলসার থাকার কারণে ব্লাডটা ওইদিকে লস হয়ে যাচ্ছে। এই কারণে তার হচ্ছে কখনোই অক্সিজেন সাফিসিয়েন্সি থাকছে না শরীরে, যার কারণে কি হচ্ছে, তার ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করতেছে, ঠিক আছে। তাহলে ট্যাকিকার্ডিয়া কিভাবে ডেভেলপ করছে, তার 1 নম্বর হচ্ছে ব্লিডিং হওয়ার কারণে তার ব্লাড লস হচ্ছে। ব্লাড লস হওয়ার কারণে যে জায়গাগুলোতে, শরীরে যে জায়গায় অক্সিজেন পাওয়ার কথা ছিল, সেই জায়গাগুলোতে অক্সিজেন পাচ্ছে না, কারণ ব্লাড লস হচ্ছে তার ইন্টেস্টাইনের মধ্যে, বা স্টমাকের মধ্যে, বা ইসোফেগাসের মধ্যে। সেহেতু তার ব্লাড লস যেহেতু হচ্ছে, সেহেতু তার ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করতেছে, কারণ তার হার্টকে বারবার ব্রেন সিগন্যাল দিচ্ছে যে অক্সিজেন ইনসাফিসিয়েন্সি দেখা দিচ্ছে। ওকে, এরপরে আছে লো ব্লাড প্রেশার। দেখো, আমার শরীরের মধ্যে এই রক্তনালীটার মধ্যে যেটুকু রক্ত এখানে থাকার কথা ছিল, ঠিক আছে, যেটুকু রক্ত থাকার কথা ছিল, সেই পরিমাণে রক্ত এখান থেকে যাচ্ছে না। কথার কথা, রক্ত সাধারণত থাকার কথা ছিল ধরো ফুল, এখান থেকে ফুল রক্ত থাকবে, ঠিক আছে, কিন্তু সেটা না থেকে মনে করো
রক্ত এখানে ফুল থাকার কথা, সেটা না থেকে মনে করো রক্ত তোমার হচ্ছে অল্প পরিমাণে যাচ্ছে এদিক দিয়ে। তো রক্ত যদি এখানে অল্প পরিমাণে রক্ত যায় একটা ব্লাডের যে ভেসেল দিয়ে, তাহলে এখানে অবশ্যই যে অংশটুকু ফাঁকা আছে এই জায়গাটুকু তোমার হচ্ছে কি আমার শরীরের মধ্যে লো ব্লাড প্রেশার করবে, ব্লাডের যে প্রেশারটা থাকবে সেই ব্লাডের প্রেশারটা কি হবে, কম দেখাবে। তাহলে আমাদের হার্ট চেষ্টা করবে যে এটাকে বারবার এই জায়গাটুকুকে ফিল আপ করতে, অর্থাৎ প্রেশার ঠিক রাখতে, ঠিক আছে, নর্মালের ভিতরে রাখতে, কিন্তু ব্লাডের অভাবের কারণে সে প্রেশার ঠিক রাখতে পারবে না, এই জন্য কি ডেভেলপ করবে, লো ব্লাড প্রেশার ডেভেলপ করবে, ঠিক আছে। এরপরে আসো, এরপরে দেখো, এরপরে আমরা হচ্ছে অ্যানিমিয়া দেখব। এরপরে আমরা দেখব কি অ্যানিমিয়া। কেন অ্যানিমিয়া দেখব আমরা? এরপরে আমরা দেখব হলো অ্যানিমিয়া, তাই তো। অ্যানিমিয়া, অ্যানিমিয়া কেন আমরা দেখব? অ্যানিমিয়া দেখার কারণ হলো যে তার এখান থেকে কি হচ্ছে, তার এক নাম্বার, আমি এই বিষয়টা তোমাদেরকে একটু বুঝাই যে যদি তোমাদের ব্লাড লস হইলো, তাই না, ব্লাড লস কমে যাওয়া মানে হিমোগ্লোবিন কমে যাওয়া, কি হিমোগ্লোবিন কমে যাওয়া। আমাদের ব্লাড লস কমে যাওয়া মানে এখান থেকে মূলত আমাদের কি কমতেছে, আরবিসি, তাই না, আমাদের আরবিসি কমে যাচ্ছে। তা আরবিসি যদি কমে যায় তাহলে হিমোগ্লোবিন অটোমেটিকলি কমবে। হিমোগ্লোবিন যদি 10 গ্রাম/ডেসিলিটারের নিচে চলে আসে, হ্যাঁ, ডেসিলিটারের নিচে যদি চলে আসে, তাহলে 10 গ্রাম/ডেসিলিটারের নিচে চলে আসলে আমাদের এটাকে অ্যানিমিয়া ডেভেলপ করবে, তাই না। তাহলে অ্যানিমিয়া যদি ডেভেলপ করে এখানে, তাহলে আমাদের এখানে এখানে ডিমান্ড বেড়ে যাবে, তাই না, আমাদের এখানে ডিমান্ড বেড়ে যাবে হিমোগ্লোবিনের। তাহলে হিমোগ্লোবিনের ডিমান্ড বেড়ে যাওয়া মানে হলো আমাদের এই হিমোগ্লোবিন কমে যাওয়া এবং হিমোগ্লোবিনের ডিমান্ড বেড়ে যাওয়া মানে হলো এখানে এই অবস্থাটাকে হচ্ছে অ্যানিমিয়া। কারণ অ্যানিমিয়া ডেফিনেশনে আমরা জানি যে যে হিমোগ্লোবিন কাউন্ট যদি নর্মাল রেঞ্জের নিচে চলে আসে তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো কি অ্যানিমিয়া। তাহলে অ্যানিমিয়া কেন হচ্ছে, কারণ হিমোগ্লোবিন কম। হিমোগ্লোবিন কেন কম, কারণ আরবিসি কম। আরবিসি কেন কম, কারণ ব্লাড লস হচ্ছে। ওকে, এটা হচ্ছে রিলেটেড প্রসেস। আচ্ছা, এরপরে আমরা আসো, এরপরে আমরা দেখব হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া গেল, এরপরে আমরা দেখব হলো যে স্টিগমাটা অফ লিভার ডিজিজ। স্টিগমাটা অফ লিভার ডিজিজ, লিভার ডিজিজের মধ্যে আমরা কি দেখব, লিভারের মধ্যে জন্ডিস, আমরা জন্ডিস দেখব। কারণ কি, লিভার জন্ডিস কখন হয়, যখন বিলিরুবিন এবং বিলিভার্ডিন বাড়ে যায়, তাই না। তাহলে এখানে আমরা লিখে ফেলি যে জন্ডিস কেন হয়, কারণ তোমার বিলিরুবিন অ্যান্ড বিলিভার্ডিন বেড়ে যাবে, ঠিক আছে, বিলিরুবিন এবং বিলিভারিন কী হবে, বেড়ে যাবে, তাহলে জন্ডিস হবে। আবার স্পাইডার নেভি হবে। স্পাইডার নেভি দেখো এখানে আমি ছবি অ্যাড করেছি, স্পাইডার নেভি, তাই না। স্পাইডার নেভি কেন হয়, কারণ হচ্ছে এটা এখানে আর তোমরা একটু নাইস টু নো, এটা একটু মনে রাখতে পারো এখানে, সেটা হলো স্পাইডার নেভি কেন হয়, তাই না। হিডিং আমরা দিই, স্পাইডার নেভি হওয়ার কারণ হলো, দেখো আমাদের শরীরের মধ্যে একটা হরমোন আছে, নাম হলো ইস্ট্রোজেন। হরমোনের নাম কি, ইস্ট্রোজেন, তাই না, হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন। তো এই যে ইস্ট্রোজেন হরমোনটা রয়েছে, এই ইস্ট্রোজেন হরমোনটা কিন্তু আমাদের শরীরের মধ্যে ছেলে এবং মেয়ে উভয় শরীরেই থাকে, ছেলেদের কম থাকে কিন্তু মেয়েদের বেশি থাকে। আচ্ছা, ইস্ট্রোজেন হচ্ছে একটা ফিমেল হরমোন, কিন্তু মেলদের শরীরেও থাকে। ইস্ট্রোজেন এটা কোথায়, এই এই হরমোন, এটা যেটা আছে এটার মাত্রাটা ঠিক থাকে কিভাবে, কারণ এটা লিভার, ইস্ট্রোজেন লিভার এ কি হয়, তোমার হচ্ছে ডাইজেস্ট হয় বলতে পারো, বা এই লিভারে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়, ঠিক আছে, লিভারে ধ্বংস হয়, খুব ভালো কথা। ইস্ট্রোজেন কোথায় ধ্বংস হয়, লিভারে ধ্বংস হয়। আচ্ছা, তো কিন্তু যখন হচ্ছে আমাদের শরীরের মধ্যে লিভার ফেইলার হয়ে যায়, যখন কি হবে আমাদের শরীরে লিভার ফেইল, লিভার ফেইল হবে। লিভার যদি ফেইল হয়ে যায় তাহলে লিভার কি করতে পারবে না, ক্যান নট
কন্ট্রোল দ্য লেভেল অফ ইস্ট্রোজেন। ঠিক আছে, তাহলে লিভার যদি ফেল হয়ে যায় তাহলে কি হবে, ক্যান নট কন্ট্রোল দ্য লেভেল অফ ইস্ট্রোজেন, তারা লিভারকে মানে ইস্ট্রোজেনকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে ইস্ট্রোজেনকে যদি কন্ট্রোল করতে না পারে তাহলে আসলে অ্যাকচুয়ালি কি হবে, তোমার শরীরের মধ্যে ইস্ট্রোজেন ইনক্রিজ হবে, তাই না? ইস্ট্রোজেন কি হবে, বাড়বে। ইস্ট্রোজেন বাড়লে আসলে ঘটনাটা কি হয়, ইস্ট্রোজেন যদি বেড়ে যায়, খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তাহলে এই যে আমাদের যে রক্তনালী আছে, ঠিক আছে, আমাদের যে রক্তনালী আছে এই রক্তনালীর মধ্যে এই যে রক্তনালীর ডায়ালেশন করে, রক্তনালীর কি করে দেয়, ডায়ালেশন, রক্তনালীকে প্রসারিত করে দিবে। এরপরে এটা তোমার কি করবে, আমাদের যে ব্লাড ভেসেলের মধ্যে যে স্মুথ মাসেল আছে, ঠিক আছে, স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে দিবে। ঠিক আছে, স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে দিবে। তো দেখো, যদি আমাদের লিভার ফেইলার হয় এবং সেটা যদি আমাদের ইস্ট্রোজেন লেভেল, যেহেতু ইস্ট্রোজেন আমাদের লিভারে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়, হ্যাঁ, তো এই লিভারটাকে কিন্তু তোমার হচ্ছে যখন টার্মিনেট করতে পারবে না, ইস্ট্রোজেনকে যখন টার্মিনেট করতে পারবে না, তখন আমাদের শরীরে অটোমেটিকলি ইস্ট্রোজেন লেভেল বাড়বে। ইস্ট্রোজেন লেভেল বেড়ে গেলে সেটা আমাদের ভেসেলের মধ্যে দিয়ে ভেসো ডাইলেশন করে দিবে। কি ডাইলেশন করবে, ভ্যাসো ডাইলেশন করে দিবে। ভ্যাসো ডাইলেশন করলে করে দিবে এবং পাশাপাশি স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে দিবে। তো আলটিমেটলি এটা কিন্তু রেজাল্ট দাঁড়াবে যেটা, সেটা হলো যে তোমার থিন থিন লেয়ার অফ ভেসেল, তাই না? আমাদের যে ভেসেল আছে তোমার সেই ভেসেলের লেয়ারটাকে কি করে দিবে, থিন করে দিবে। ভেসেলের লেয়ার থিন হয়ে গেলে যে আমাদের ক্যাপিলারিগুলো যেগুলো আছে, ঠিক আছে, এখানে দেখাই, ক্যাপিলারি যেগুলো আছে, হ্যাঁ, আমাদের যে ক্যাপিলারিগুলো রয়েছে, যেমন কথার কথা এটা একটা আমাদের হাত, হ্যাঁ, এটা একটা হাত। তো হাতের মধ্যে কথার কথা এই জায়গায় একটা ভেইন আছে, তাই না, এই জায়গা থেকে একটা ভেইন এখানে আসছে। তো এই ভেইনটা এখানে এসে এই জায়গা থেকে কি হবে, এটা মূল ভেইনের যে সেন্টার, সেখান থেকে অসংখ্য ভেইনের থেকে তোমার যে ক্যাপিলারি ছড়াই গেছে, তাই না, এই ভেইনগুলো থেকে আশেপাশে সব জায়গায় রক্ত সাপ্লাই ছড়ায় গেছে। তো ব্লাডটা কি করবে, কথার কথা এটা হচ্ছে মোটা ভেইনটা, এটা হচ্ছে মোটা ভেইন বলতে এটা হচ্ছে ভেনিওল, চিকন, তবে ক্যাপিলারি নয়। তো যখন এদিক দিয়ে রক্তটা এখানে আসবে, এসে এই দিক থেকে রক্তটা যখন হচ্ছে এদিক থেকে এইদিকে চলে যাবে, ঠিক আছে, রক্তটা যখন এদিক থেকে এইদিকে চলে যাবে এবং এই যে ভেইনের এই ক্যাপিলারিগুলো, ক্যাপিলারির প্রাচীরটা কেন পাতলা হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের ইস্ট্রোজেন লেভেল বেশি। ইস্ট্রোজেন লেভেল বেশি হওয়ার কারণে ভেইনের লেভেল লেয়ারগুলো পাতলা হয়ে যাওয়ার কারণে এই সেন্ট্রালি তোমার হচ্ছে রক্ত, আমাদের ব্লাডগুলো ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের ছবিটাতে অ্যাকচুয়ালি তাই হয়েছে, যে এখানে আমাদের যে সেন্ট্রাল যে ভেইনটা আছে সেই ভেইনটার কাছে দেখো এখান থেকে যতগুলো ক্যাপিলারি চলে গেছে, সেই ক্যাপিলারিগুলো তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে মাকড়সার জালের মতো লাল হয়ে আছে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের যে ঘাড়, পিঠ এবং হচ্ছে আমাদের হাত, গলা, বুক, এইসব জায়গার মধ্যে স্পাইডার নেভি দেখা যাবে লিভার ফেইলার হলে। তো এই এটা কেন আবার হাত, ঘাড়, তারপর হচ্ছে হাত, তারপর পিঠ, তারপর গলা, এইসব জায়গার মধ্যেই কেন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড আছে হার্ট, সেই হার্ট থেকে তোমার যে আমাদের ব্লাড আছে সেই ব্লাডটা কিন্তু অ্যাওর্টার মাধ্যমে পরিবাহিত হয়, তাই না? তো যেহেতু এই অ্যাওর্টার মাধ্যমে পরিবাহিত হচ্ছে এবং এখান থেকে যেহেতু আমাদের শরীরের উপরিভাগে আমাদের ব্লাড সাপ্লাইটা হচ্ছে, সেহেতু এই জায়গার মধ্যে, সেহেতু আমাদের শরীরের যে বডির উপরের ভাগের অঞ্চল, আমাদের মধ্যভাগের উপরের দিকে নাভিতে, নাভির উপরের যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে আমাদের বেশি পরিমাণে স্পাইডার নেভি দেখা যাবে। এটা হচ্ছে পুরুষের মধ্যে, এখানে পুরুষের ক্ষেত্রে এদের বেশি, ঠিক আছে। আর ফিমেলদের ক্ষেত্রে কি হবে, এটা দেখা যাবে, তবে ও পুরুষদের মতো বেশি না, কারণ পুরুষদের অল্প পরিমাণ ইস্ট্রোজেন বাড়লেই কিন্তু এই লক্ষণটা দেখা যায়। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা, এরপরে আমরা দেখব যে স্প্লিনোমেগালি। এরপরে আমরা দেখব কি, স্প্লিনোমেগালি, তাই না? স্প্লিনোমেগালি কেন, কেন স্প্লিনোমেগালি হবে, ওয়াই? দেখো, স্প্লিনোমেগালি হওয়ার কারণ হলো, যদি দেখো আমরা সাধারণত কি জানি, আমাদের যে লিভার আছে, লিভারের অ্যাকচুয়ালি কাজটা কি, মনে করো এটা হচ্ছে আমাদের স্টমাক, তাই না, আমাদের স্টমাক, এবং স্টমাকের পরে আমাদের আছে ডিওডেনাম, তারপরে ধরো আছে জেজুনাম এবং তারপরে ধরো আছে ইলিয়াম, তাই না?
এখানে আমাদের কথা কথা হচ্ছে স্টোমাক। আচ্ছা, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের এই যে রক্তনালীগুলো আছে, এই রক্তনালীগুলো কিন্তু মানে আমাদের এই ভেসেল যে নালিকাগুলো আছে সেই ভেসেলগুলো এই যে ডিওডেনাম, ইলিয়াম, জেজুনাম এগুলোকে পেঁচায় আছে। অসংখ্য রক্তনালী, ঠিক আছে, মেসেন্টারিক ভেসেলসগুলো এখানে পেঁচায় ধরে আছে। তো এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। তো ব্লাড ভেসেলগুলো সবগুলো একত্রিত হয়ে এখান থেকে একটা ব্লাড ভেসেল আসে, এখান থেকে একটা, এখান থেকে একটা, সবগুলো ব্লাড ভেসেল একত্রিত হয়। একত্রিত হয়ে এই ব্লাড ভেসেলগুলো তোমার একত্রিত হয়ে একটা ব্লাড ভেসেলে পরিণত হয়, ঠিক আছে। এইটার নাম কি? হেপাটিক পোর্টাল ভেইন। এটার নাম কি? হেপাটিক পোর্টাল ভেইন। কোথা থেকে আসতেছে? ইন্টেস্টাইন থেকে। তাহলে ইন্টেস্টাইন থেকে অনেকগুলো ভেইন একত্রিত হয়ে একটা ভেইন রূপান্তরিত হয়। এই ভেইনটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইন। কেন? কারণ হচ্ছে এই ভেইনটা আমাদের কোথায় চলে যায়? আমাদের এই ভেইনটা চলে যায় লিভারে। তো এইটা হচ্ছে লিভার। এই লিভারের মধ্যে আমাদের ভেইনটা চলে যায়, গিয়ে ভেইনটা এখানে মেটাবলিজম করে। এখান থেকে আমাদের যত প্রকারের খাবারের যে নিউট্রিয়েন্টসগুলো আছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, যত কিছু আছে সব কিছু এখানে গিয়ে লিভারে মেটাবলাইজ হয়। মেটাবলাইজ হওয়ার পরে তারপরে যে অংশটুকু প্রয়োজন সেই অংশটুকু ইউটিলাইজ করলো, মানে ব্যবহার করলো, তারপরে বাকি অংশ তোমার এদিক দিয়ে বের করে দিল, তারপরে কিছু অংশ স্টোর করলো। হ্যাঁ, স্টোরেজ, মেটাবলিজম, এগুলো হচ্ছে লিভারের কাজ। তারপরে সেই যে বাকি অংশটুকু আছে, যেটুকু প্রয়োজন, সেই রক্তটা আবার বের করে দিয়ে এইখান থেকে তোমার চলে যায় কোথায়? হার্টে। কোথায় চলে যায়? হার্টে। ওকে, এটা হচ্ছে হার্ট। হার্টের যে ইনফেরিয়র ভেনা ক্যাভা আছে সেই ইনফেরিয়র ভেনা ক্যাভার মধ্যে গিয়ে যুক্ত হয়। তাহলে এটার নাম কি? হেপাটিক ভেইন। হেপাটিক ভেইন। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে রক্তটা আসলো, এদিক দিয়ে এসে এদিক থেকে এদিক দিয়ে হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে রক্তটা চলে গেল লিভারে, লিভার থেকে চলে গেল এদিক দিয়ে হার্টে, ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে হার্টে চলে গেল। আচ্ছা, এখন এর মাঝখানে বিষয়টা হলো যে এখানে আমাদের যে হেপাটিক ভেইনটা আছে এটা তো, এখন কথা কথা যদি এই যে এখানে যে লিভারটা আছে সেই লিভার হচ্ছে যদি ফেল হয়ে যায় তাহলে কি হবে? যদি লিভার ফেল হয়ে যায় তাহলে লিভার কিন্তু আর ওই পরিমাণ ব্লাডটা সহজে এদিক দিয়ে বাইপাস করতে পারবে না, কারণ লিভার তার নর্মাল ফাংশনটা কি করতে পারছে না, করতে পারছে না। ওকে, এখন লিভার যেহেতু তার নর্মাল ফাংশন করতে পারছে না, তার মানে কি এই পরিমাণ ব্লাডটাকে সে কি বের করতে পারবে? পারবে না। তখন কি হবে? এই যে হেপাটিক পোর্টাল ভেইনের মধ্যে তার প্রেশার কি হবে? বেড়ে যাবে। এই হেপাটিক পোর্টাল ভেইনের মধ্যে যদি এই হেপাটিক পোর্টাল ভেইনের মধ্যে যদি বেশি পরিমাণে প্রেশার চলে আসে, তাহলে এখান থেকে আমাদের পাশে একটা অর্গান আছে, যে অর্গানটা তোমার হচ্ছে নাম হচ্ছে স্প্লিন। সেই স্প্লিনের মধ্যে তোমার হচ্ছে ব্লাড প্রেশারটা কিন্তু বাড়তে থাকবে। কথার কথা, এইটা একটা পাইপ, এই পাইপটার মধ্যে ছোট্ট একটা পাইপ মনে করো, এখান থেকে একটা বেলুন লাগানো আছে এখানে, আর এই পাইপটা হচ্ছে নিচের দিকে আছে। ওকে, তো এই দিক দিয়ে নর্মালি তোমার হচ্ছে পানি এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এখানে একটা ট্যাঙ্কিতে ভর্তি হওয়ার কথা, তাই না? এখন কোনো কারণে এই জায়গার মধ্যে একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে, এই জায়গার মধ্যে একটা ঝামেলা হয়েছে, তাহলে কি পানি আর এই দিক থেকে এদিক যাইতে পারবে? পারবে না। তখন কি হবে? পানিটা তোমার এই দিক দিয়ে যাইতে নিয়ে পেরে এই দিক দিয়ে গিয়ে একে প্রেশার দেওয়া শুরু করবে, তাই না? এই অংশটাতে প্রেশার দেওয়া শুরু করবে। তখন কি হবে? এই জিনিসটা ফোলা শুরু করবে, এই জিনিসটা বড় হওয়া শুরু করবে, ঠিক আছে। স্প্লিনটা যদিও আমাদের 350 ml এর মতো ব্লাড রিজার্ভ করতে পারে, ঠিক আছে, ব্লাড রিজার্ভ করতে পারে কত এমএল? 350 ml। কিন্তু দেখা যাচ্ছে যে হেপাটিক পোর্টাল ভেইনে প্রেশার থাকার কারণে এদিক দিয়ে ব্লাডটা গিয়ে স্প্লিনের মধ্যে গিয়ে বেশি পরিমাণে কি করে? ব্লাডের প্রেশার বাড়ায় দেয়। তখন কি হয়? ব্লাডের প্রেশার বাড়ানোর কারণে তোমার হচ্ছে স্প্লিনটা বড় হয়ে যায়। এই অবস্থাটাকে বলা হয় কি? স্প্লিন বড় হয়ে যাওয়ার অবস্থাকে বলা হয় স্প্লিনোমেগালি। SPLEENO, স্প্লিনো, MEGALY। স্প্লিনোমেগালি, স্প্লিন মানে স্প্লিন, আর মেগালো মানে মেগালি মানে হচ্ছে বড় হয়ে যাওয়া, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আলটিমেটলি স্প্লিনোমেগালিটা কেন হয় এটা আমরা বুঝলাম, তাই তো? আচ্ছা, এবার আমরা 4 নম্বরে পড়বো, সেটা হচ্ছে আমাদের দেখব যে প্রেজেন্স অফ
কোমরবিডিটি, অন্য কোনো সমস্যা আছে কিনা, তার একই সাথে অন্য কোনো রোগ আছে কিনা। 1 নাম্বার হচ্ছে সিসিএফ, তার কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার। সিসিএফ মানে হচ্ছে কি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার। সিসিএফ মানে কি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার। লিখে দিচ্ছি আমি। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার। এরপরে আছে আইএসডি। আইএসডি মানে হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ, ওকে। ইসকেমিক হার্ট ডিজিজ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার মানে এটা এটা নিয়ে আমরা পরবর্তীতে পড়াশোনা করব। কনজেস্টিভ কার্ডিয়াক হচ্ছে একটা হচ্ছে কার্ডিয়াক ফেলার আর কি, হার্ট ইজ ফেল টু পাম্প দ্য ব্লাড, ঠিক আছে। ইসকেমিক হার্ট ডিজিজ মানে হার্টের যে মাসেলগুলো আছে সেই মাসেল, হার্টের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো কী করতে পারছে না, অক্সিজেন নিতে পারছে না, যার কারণে মাসেলগুলো দুর্বল হয়ে গেছে এবং একটা ডিজিজ হয়ে গেছে। সেই অবস্থাটাকে আমরা বলছি ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক শব্দটার অর্থ হচ্ছে অক্সিজেন সাপ্লাই কি, কম। ইসকেমিক মানে অক্সিজেন সাপ্লাই কমের কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। যেমন ইসকেমিক স্ট্রোক, আমরা একটা জিনিস জানি না, আমরা মেডিসিন ওয়ার্ডে মানে মাঝে মাঝেই দেখি যে ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক মানে ব্রেনের মধ্যে অক্সিজেন সাপ্লাই কমের কারণে যে স্ট্রোকটা হয় সেটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। এরপরে রেনাল ফেইলার, তার হচ্ছে এর সাথে রেনাল ফেইলারটা আছে কিনা, লিভার ফেইলার আছে কিনা এবং মেটাস্ট্যাটিক ক্যান্সার আছে কিনা, মানে তার কোনো ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়েছে কিনা, এই বিষয়টা আছে কিনা আমরা এটা দেখব।